আপনাদেরই টাকা, আপনাদেরই সবকিছু। আপনারা সহযোগিতা করেন বলেই সরকারি কাজ করতে পারে। আপনাদের পয়সাতেই ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আপনাদের পয়সা দিয়ে মেট্রো রেল, ফ্লাইওভার, এই যে ঢাকার সঙ্গে 4 লেন রাস্তা করে দিয়েছি। আপনাদের সহযোগিতাতে কর্ণফুলী টানেল হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। সর্বোপরি যে কথাটা বলতে চাই, এগুলো কথা শুনতে শুনতে তো আপনারা অনেকটা বিরক্তি হয়ে গেছেন। অনেকে বলতে গেলে আমরা বক্তৃতায় একাধিকবার বলেছি, প্রত্যেকটা ঘর নির্মাণের জন্য একটা করে পিলার দরকার হয় না? চারপাশে পিলার তৈরি করতে হয় না? বেজ লাগে না? বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের এই ভঙ্গুর অবস্থা থেকে, দুর্নীতিতে নিম্নজিত এই বাংলাদেশটাকে টেনে তুলে একটা হাই রাইজ বিল্ডিং করতে যাচ্ছে, যার জন্য আপনাদের যে সমস্ত দরকার, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, আপনারা নিজেরাই ঢাকা শহরে গেলে আপনারা দেখতে পাবেন। আপনাদের টাকায় পদ্মা সেতু, এর আগে সরকারেরা সব লুটপাট করে নিয়ে বিদেশের মাটিতে গেছে, এখনো আপনাদের টাকায় ভক্ষণ করছে। আর আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আপনাদের টাকাটা আপনাদেরকে ফেরত দিচ্ছি। আমি কয়েকটা কথা বললাম, আরো তো অনেক কথা আছে আমাদের। এই 4টি উপজেলাতে প্রাথমিকের বিদ্যালয় প্রায় 200-র কাছাকাছি হয়েছে। মাধ্যমিকের বিদ্যালয় থেকে উচ্চ কলেজ পর্যন্ত যেগুলো আছে 70টা ভবন করেছি। এবং সর্বোপরি রাস্তাঘাটের কথা আপনারা জানেন, নবাবগঞ্জের যে ব্রিজগুলো আছে, এই রাস্তা দিয়ে আসলেই দেখতে পাবেন, কিছুদিনের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে কেন আশা করবো না যে আপনারা আমাদেরকে আবারও ভোট দিবেন? আর একটা কথা বলতে চাই, যেহেতু রাজনৈতিক কথাবার্তা আসছেই মাঝখানে, কাকে ভোট দিতে চান? কে নিবে দায়িত্ব বাংলাদেশে? একবার এই কথাটা চিন্তা করেন তো। আপনি হতে পারেন কট্টরপন্থী একজন বিএনপির মানুষ, আপনি জামাতের মানুষ, কার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করবে? মির্জা ফখরুল সাহেবের, রেজভী সাহেবের কথাতে? অনেক বিএনপির ভাইয়েরা আশায় বুক বেঁধে আছেন তারেক জিয়া দেশে আসবে। আশা কি উচিত ছিল না? এই কথাগুলো বলতে চাই না, যেহেতু প্রশ্ন উত্তর পর্ব আছে, রাজনৈতিক মঞ্চে এই কথার জবাব দেব। শুধু এইটুকু বলবো, আজকে রাত্রে গিয়ে ঘুমানোর আগে 10 মিনিট চিন্তা করবেন যে আগামী 15 দিন বা 20 দিন বাংলাদেশের দায়িত্ব কে নিবে। যদি আপনারা খুঁজে বের করে পান, তাহলে তখন এসে বলিয়েন, আমরা তখন চিন্তা ভাবনা করে দেখবো যে না, আমরা এই পথ থেকে চলে দাঁড়ানো উচিত কিনা। ধন্যবাদ আপনাকে। পেছনে একদম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, এনটিএস থেকে নিয়োগপ্রাপ্ত। আমার স্কুলের নাম কুচদহ সাবিকগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। স্যার, এখানে আমি আসলে একজন শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি এবং একজন চাকরি প্রত্যাশী। আমি কত কষ্ট করে পড়াশোনা করার পর এক ভাই বলল যে চাকরি হয় না। আমার এই মেধা দিয়ে এই বাংলাদেশ সরকার আওয়ামী লীগের মাধ্যমে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে 54,000 এনটিআরসি এর মেধার মাধ্যমে চাকরি হয়েছে। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে কত মেধা এবং স্বচ্ছর মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই এমপি নন ইউপি স্কুলগুলোকে এমপিভুক্ত করছে। আমি নন ইউপি স্কুলের সুপারিশ প্রাপ্ত হই, সেই স্কুলটা আমার নতুনভাবে এমপিভুক্ত হই। এই জন্য আমি এই এলাকার মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে আজকে বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী সাহেব থেকে শুরু করে ডিউক চৌধুরী স্যার, সবাইকে ধন্যবাদ। এবং স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের স্কুলগুলো এমপিভুক্ত হয়ে গেছে, আপনার মাধ্যমে সরকারকে অবহিত করতে চাই যে আমাদের স্কুলগুলো খুব তাড়াতাড়ি যদি জিও লেটার স্যার জারি করে, এবং আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি স্যার। এই ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসলে এটা তো আপনারা জানেন, সারা বাংলাদেশে যাদেরকে এমপিভুক্ত করা হয়েছে, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার আছে। অনেকগুলো ইনস্পেকশন ইতিমধ্যে আপনাদের হয়ে গেছে। প্রাথমিক যে সমস্ত তথ্যগুলো আপনারা জানেন, যে সমস্ত ক্রাইটেরিয়াকে লক্ষ্য করে আমরা এমপিও করেছি, সেই ক্রাইটেরিয়ার মধ্যে সবগুলো তথ্যই চলে গেছে। এটা পর্যায়ক্রমে আপনারা শুনেছেন, প্রত্যেকটা উপজেলা একটি করে সরকারি কলেজ ঘোষণা করা হয়েছে। তাদেরও বিষয়গুলো কিন্তু সকল কলেজগুলো এখনো কিন্তু অনেকগুলো পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি, যেহেতু একটার পর একটা ডিজাস্টারের সঙ্গে যুদ্ধ করে আমরা পাড়ি দিচ্ছি, জানেন যে করোনা চলে গেল, এরপর আবারও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। তো অনেকগুলো বিষয় আছে, একাধারে সমস্ত ব্যালেন্স ধরে রেখে মানে সঠিক সময়ে যেন কাজগুলো হয়, এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন। অতি সত্বর আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে বলে আমি বিশ্বাস রাখি। আর ধন্যবাদ, নিজের অবস্থান থেকে আসলে সরকারের এই সদিচ্ছার কথাগুলো আপনি প্রকাশ করেছেন। তবে
শুধু এইটুকু বলবো, আমাদেরকে বাহবা দিয়ে লাভ নাই। কষ্টের কথাগুলো এমন ভাবে বলেন যেন সারা দেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে আমরা বলতে পারি যে আমরা কষ্টের কথা শুনি এবং আমরা সেই ব্যাপারে তৎক্ষণাৎ একটা উদ্যোগ গ্রহণ করি। ধন্যবাদ আপনাকে। পেছনে একদম দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, আমাদের স্বেচ্ছাসেবী মাইক্রোফোনটা তার হাতে দেওয়া হোক। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একজন আশুরাবিলের ভুক্তভোগী কৃষক পরিবারের সন্তান। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসলাম। আমি জানি যে একটি জাতীয় উদ্যান রয়েছে 1200 হেক্টর জমির উপরে, আর একটা আশুরাবিল রয়েছে 588 একর। এখন আমার মাননীয় এমপি মহোদয়ের কাছে প্রশ্ন রইল যে আসলে 588 একর জমি, এখানে একটা সাম্প্রতিক সময়ে ক্রস ড্যাম নির্মাণ হয়েছে। এই সাম্প্রতিক সময়ে ক্রস ড্যাম নির্মাণ হওয়ার কারণে প্রায় 2000 হেক্টর জমি, কৃষি জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি এও দেখেছি, এও শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছে বাংলার জমি যেন 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। তাই আমার আবারও জনভাবে মাননীয় এমপি মহোদয়ের কাছে প্রশ্ন রাখছি, এই ক্রস ড্যামটির অপসারণ করা যাবে কিনা, এবং আশুরাবিলের ভুক্তভোগী কৃষক যারা আছে তারা ধান চাষ করতে পারবে কিনা। আজকে 30,000 পরিবার আপনার কাছে প্রশ্ন রাখছি। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে। ধন্যবাদ। খুব অত্যন্ত কাছাকাছি প্রশ্ন আর কি, এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে আশুরার বিল। আমি আপনাদের সকলের দুঃখগুলো অনুভব করি। আপনারা জানেন, আপনারা নদী ভাঙ্গনের এলাকার মানুষ ছিলেন। আপনারা যখন এসছেন তখন প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার পরিবারের সহযোগিতায় বা আমাদের আত্মীয় স্বজনের সহযোগিতায় এই বিশেষ করে বন বিভাগের কিছু অংশ বা পৈতৃক কিছু জায়গা আপনাদের আছে, সেখানে আপনারা সুদীর্ঘ 45 বছর থেকে বসবাস করছেন। আমি যদি প্রশ্ন করি, আপনারা ধান চাষ করে এই জমিগুলোর থেকে, যেটা বিশেষ করে আমাদের জলাশয় রয়েছে, এই জলাশয়ের চারপাশের জমিগুলোর থেকে কত টাকা আর্ন করেন? আমার মনে হয় খুব বেশি যদি হয় বাৎসরিক 2 থেকে 2.5 কোটি টাকা বা 3 কোটি টাকার বেশি হবে না, সকলে মিলে যারা জমি চাষ করেন। আমার পরিকল্পনা হচ্ছে, আপনারা জানেন আমাদের এখানে হ্যাভি ইন্ডাস্ট্রি করার কোনো সুযোগ নাই। আমাদের বন অঞ্চল যেটা আছে 1200 একরের উপরে, এবং আশুরার বিলকে নিয়ে ইতিমধ্যেই একটা ডিপিপি প্রণয়ন করার জন্য একটা প্রকল্প আমরা রেডি করেছি। আমরা অতি সত্বর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটাকে সাবমিট করব, যেটা প্রায় 1200 কোটি টাকা লাগবে। এটা যদি বাস্তবায়ন হয়, প্রত্যক্ষ পরোক্ষ, এখন তো মাত্র আপনারা বলছেন 30,000 পরিবার আশুলের পাড়ে বসবাস করে না। হয়তো এখান থেকে লটকবাড়ি পর্যন্ত যারা বসবাস করেন, খুব বেশি হলে 10 থেকে 12,000 পরিবার আপনারা হয়তো এখানে বসবাস করেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা বছরে ইনকাম করেন ধরলাম 5 কোটি টাকা, কিন্তু 1200 কোটি টাকার এই প্রকল্প যদি এখানে বাস্তবায়ন হয়, জাতীয় উদ্যানটাকে আমরা সেই আঙ্গিকে সাজাতে পারি। আপনারা জানেন ঈদের সময় বা বিশেষ কিছু দিনে এখানে লক্ষ মানুষের ঢল হয়। এই আশির পাড়ের কিছু বাদাম বিক্রেতা যারা স্বপ্নপুরীতে একটা সময় চানাচুরের দোকান করত, তারা অর্ধ কোটি টাকা খরচ করে আপনাদের গ্রামে কিন্তু বিলাসবহুল বাড়ি করেছে। যারা স্বপ্নপুরীতে চানাচুর বিক্রি করত, তারা এখন ওই স্বপ্নপুরীতে ইনকাম করে আপনাদের ওখানে অর্ধ কোটি টাকা খরচ করে কিন্তু বাড়ি করেছে। ম্যাক্সিমাম জমি জায়গাও যদি খবর নেওয়া যায়, দখল সূত্র কেনা, অনেক ছেলেরাই কিন্তু তারা কিনেছে। আমার যেটা চাওয়া পাওয়া, যে আমার জনগণ, আমার এলাকার মানুষ কেন বছরে 5 কোটি টাকার মধ্যে থাকবে, যেখানে সম্ভব প্রত্যেক দিন 1 থেকে 2 কোটি টাকা ইনকাম করা সম্ভব প্রতিদিন। এবং এটার 80% টাকা এই আশিরের পারে যারা বলছেন যে আপনারা ক্ষতিগ্রস্ত, ক্লোজ ড্যাম তুলে দেওয়া হোক, আপনাদের কল্পনারও বাইরে। স্বপ্নপুরীর গেট থেকে যেটা আর্ন করা হয় 100 টাকার মধ্যে 20 টাকা আমরা পাই, আর 80 টাকা কিন্তু সেখানকার যারা ব্যবসায়ী আছে, 700-র উপরে দোকান আছে, এক টুকরি বাদাম নিয়ে বসলেও সেখানে কিন্তু 500-700 টাকা ইনকাম হয়। এই 80% টাকাটা কিন্তু তারা নেয়। আমার লক্ষ্য যেটা, যে আমার এখানে হেভি ইন্ডাস্ট্রি করার জায়গা নাই, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এখানে 3 লক্ষ মানুষকে পুনর্বাসিত করার জন্য আমার এই উদ্যোগ। আমি আপনাদেরকে লুণ্ঠন করবার জন্য আসি নাই বা ভাওতাবাজি দেওয়ার জন্য আসি নাই।
যে জমিতে চাষ করে বছরে মাত্র 12 থেকে 15,000 20,000 টাকা আপনারা পান, ওই পরিবারের সন্তান এমন একদিন আসবে যে আশিরের পালে একটা নৌকা চালিয়ে এক এক দিনে কমপক্ষে 10 থেকে 12,000 টাকা ইনকাম হবে। এবং তারা যদি বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, কোনো অংশে মানে বললাম তো ফুচকা বিক্রি করেন, চটপটি বিক্রি করেন, 20-25,000 টাকা দিনে ইনকাম হবে। সেই সুযোগ আমরা তৈরি করে দিতে চাই। এই জন্য এই প্রকল্প সাবমিট করেছি এবং ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আরো যান দরবার করে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করে নয়, আপনাদেরকে অভুক্ত রেখে নয়, অনাহারে রেখে নয়, আপনাদেরকে কষ্ট দিয়ে নয়, আপনাদের ভালোবাসায় আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করতে চাই যে আশিরের পার যেন বাংলাদেশের ইতিহাসে একটা একটা দৃষ্টিনন্দন জায়গা, সেই সঙ্গে দৃশ্যমান একটা জনবসতির নদী ভাঙ্গন এলাকার মানুষের পরিবর্তনের একটা দৃষ্টান্ত হয়ে থাকে ওই এলাকায়। ধন্যবাদ আপনাকে। মা প্রশ্ন করতে চেয়েছিলেন, হাত আলোক করেছিলেন, একটু দাঁড়াবেন প্লিজ, দাঁড়াবেন, দাঁড়াতে হবে। এই মা 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 বলটি শেষ করুন, মাইক্রোফোনটা হাতে দেন, তারপরে আপনি আসেন। আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আমি বেবি সুলতানা। আমি প্রশ্ন করতে চাই যে আমাদের এলাকায় যে ফুড প্রসেসের কাজ হচ্ছে সেখানে মা বোনেরা অনেকেই কাজ করে, এখানে দিন মজুরি মাত্র 60 থেকে 70 টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার মতামত কি? মাইক্রোফোনটা উত্তরটা না পাওয়া পর্যন্ত মাইক্রোফোনটা হাতে থাকবে সবারই। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আমার মা, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে আপনারা জানেন আমি রাজনীতির পাশাপাশি আপনাদেরকে নিয়ে সবসময় একটা চিন্তা ভাবনা রাখি যে আপনাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। যেহেতু আমাদের বড় কোনো কারখানা ফ্যাক্টরি এখানে করা সম্ভব নয়, যার কারণে চুলের এই কার্যক্রম চুয়াডাঙ্গার কিছু ব্যবসায়ীর সঙ্গে ঢাকাতে বসে মিটিং করে তাদেরকে আহ্বান করেছিলাম যে আমার নির্বাচনী এলাকায় আপনারা এমন কোন কর্মসংস্থানের সৃষ্টি করেন যাতে করে আমার মায়েরা বাড়িতে বসে একটা তাদের ইনকাম সোর্স তৈরি হয়। এটার লক্ষ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে এখন প্রায় 1,20,000 মা এই 4 উপজেলায় আপনারা কিন্তু এই চুলের ফ্যাক্টরিতে কাজ করেন বা চুল সোর্টিং এর, যেটা আপনি বললেন চুল ছেঁড়ার কাজ, সেটাতে আপনারা কাজ করেন। আমি আজকে সকালবেলাও আমি বড়মারাতে একটা চুলের এই চুল সোর্টিং, যেটা আমরা চুল ছেঁড়া বলি, সেই একটা কারখানা আমি ভিজিট করে আসছি। ওখানে একটা মসজিদ উদ্বোধনে গিয়েছিলাম, গিয়ে মহিলারা আমাকে ডেকে নিয়ে গেছে এবং বলেছে 8টার সময় আসি, 2টার সময় আমাদেরকে যেতে হয়, 60 টাকা মজুরি, এটা দিয়ে চলে না, কমপক্ষে 100 টাকা করা হোক। আমি অতি সত্তর যারা বিশেষ করে এই চুল সোর্টিং এর সঙ্গে যুক্ত আছেন, ক্যাপ ফ্যাক্টরির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে নিয়ে মিটিং করব এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি মহান সংসদে আপনাদের এই বেতন নিয়ে কিন্তু আমি কথাবার্তা বলেছি, যাতে করে আপনাদের বেতনটা সর্বনিম্ন 8,000 টাকা করা হয়। তো আমি চেষ্টা করব যাতে আপনাদের ন্যায্য মূল্য, ন্যায্য পারিশ্রমিক আপনারা পান। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশে একজন মা, এই পাশে ডান পাশে একজন মা, এই যে বোন, বোনকে দেওয়া হোক। মায়েদের সংখ্যা অনেক, তাদেরকে সুযোগ দেওয়া হোক। এই সাপু ভাই, এই সাপু ভাই। আমি মিসাস সাইমা হেয়ার এন্টারপ্রাইজ কোম্পানির থেকে মতিহারা শাখা থেকে এসেছি। আমি এক হতদরিদ্র মহিলা। করোনার সময় আমাদের যখন ইনকাম চলছিল না, তখন এই কিন্তু ক্যাপ কারখানা আমাদের কাছে এসেছে। আমাদের পরিবারে অসহায় অবস্থায় আমরা এটি পেয়েছি। এখন শুনতেছি নাকি এই ক্যাপ কারখানা অনেক বন্ধ হয়ে যাচ্ছে। তবে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা অভাবী লোকেরা যে সহযোগিতা পেয়েছিলাম তা তো আর পাবো না। তাহলে আপনাদের কাছে যে অনুরোধ, এই ক্যাপ কারখানাটা যেন দীর্ঘ পরিসরে করা হয়, শুধু বাংলাদেশে নয়, এটা যেন অন্য জেলাগুলোতেও যেন মা দুটি বোনের কাছে চলে যায়। আমরা একজন সাধারণ মহিলা হিসাবে বসে থাকি, বাড়িতে বসে থেকে যে টাকা পয়সাগুলো উপার্জন করি, 10 থেকে 15-20,000 টাকা পর্যন্ত আমরা স্যালারি তুলতে পারি। তা কিন্তু ঢাকাতে চাকরি করে আমরা কিন্তু সম্ভব করতে পারি না। কিন্তু আপনাদের কাছে এটাই অনুরোধ যেন এই কারখানাটা দীর্ঘ পরিসরে হয় এবং দীর্ঘস্থায়ী হয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুব চমৎকার একটা প্রশ্ন।
সর্বোপরি আমাদের জানেন যে এটা নির্ভর করে যে সমস্ত দেশ বায়ারের উপরে, যে সমস্ত দেশ এই ক্যাবগুলো কিনে নিয়ে যায়। আমাদের যুদ্ধের কারণে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অনেকগুলো অর্ডার কিন্তু ক্যান্সেল হওয়ার পথে। বিশেষ করে আপনাদের কিন্তু বসায় রাখা যাবে না। যে সময় ক্যাব ফ্যাক্টরি শুরু হয়েছে 3 মাসের মতো আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ন্যূনতম একটা মজুরি দেওয়া হয়েছে এবং আপনাদেরকে ট্রেন আপ করে উপযুক্ত করে কিন্তু এই ক্যাব ফ্যাক্টরিগুলোতে আপনাদেরকে রিপোর্ট করা হয়েছে। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আপনারা শুনলে অবাক হবেন, মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে বাড়িতে বসে না থেকে ক্যাব ফ্যাক্টরিতে কাজ করে মাসে কমপক্ষে 20 থেকে 25,000 টাকা স্যালারি গ্রো করে। এটা আমাদের এলাকার জন্য অপার সম্ভাবনা। ক্যাব ফ্যাক্টরি যারা সংশ্লিষ্ট, বিশেষ করে মালিক রয়েছে, আমি ইতিমধ্যেই তাদের সঙ্গে একাধিকবার বসেছি। আপনার এই প্রশ্নকে মাথায় রেখে আমি অতি সত্বর আবারও একটা বৈঠক করব। সর্বোপরি আমি চেষ্টা করছি, বিশেষ করে দিনাজপুর 6 আসনে যেন সকল ক্যাব ফ্যাক্টরি যারা মালিক রয়েছেন তাদের একটা সমিতি গঠন করা হয়। এই সমিতির আন্ডারে যত্রতত্র বাড়িতে গিয়ে ক্যাব তৈরি করার যে বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আসছে সেগুলো যেন না হয়। এতে করে ফ্যাক্টরির গুণগত মান বা প্রোডাক্টের গুণগত মান অনেক খারাপ থাকে। আর একজন মায়ের কথা যেটা বলি, অনেকে চোখের কারণে আপনারা ক্যাবের কাজ করতে পারেন না। আপনারা চশমা ব্যবহার করলে কিন্তু ক্যাবের কাজটা করতে পারবেন এবং সেক্ষেত্রে সর্বনিম্ন 6 থেকে মানে কি 20,000, 22,000, 30,000, মানে যত বেশি এক্সপার্ট হবেন আপনারা তত বেশি কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। ক্যাব ফ্যাক্টরি যাতে বন্ধ না হয় এবং দীর্ঘস্থায়ী হয়, এটা যেন চলে, এই জন্য যথাযথ যেটা পদক্ষেপ গ্রহণ করার ইনশাল্লাহ আমি নিব, এটা নিয়ে আমি আশ্বস্ত করছি আপনাকে। আর সর্বোপরি পৃথিবীব্যাপী যে আমরা একটা ট্রেডের মধ্যে আছি, যদি সেটার মধ্যে কোনো একটা ডিজাস্টার আসে সেক্ষেত্রে তো সহনীয় সময়ের জন্য সকলকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। বাম পাশে একজন পিছনে দাঁড়িয়েছে আগে, আপনি বসেন, সবাইকে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু তাহের, আমার বাড়ি মন্ডপচর নাইকাছড়া। আমরা ভ্যান শ্রমিক মানুষ, আমাদের এলাকায় 50-60টা ভ্যান আছে। আমরা দেখা যায় আপনার শহরে যেতে পারি না, কোনো নবগম শহরে যেতে পারি না। আমাদের একটু বৃষ্টি হলে আমাদের রোজগার বন্ধ হয়ে যায়। আপনার কাছে একটু অনুরোধ, আমাদের এই রাস্তাটা অতি শীঘ্রই তাড়াতাড়ি করে দেবেন। ধন্যবাদ। খুব চমৎকার একটা প্রশ্ন। আপনাদের বাড়ির মানুষ আমি, মন্ডপচান, আফতারগঞ্জ, এগুলো খুব কাছাকাছি মানুষ। এমপি বাড়িতে দিবেন, রাস্তাও সবার আগে দিবেন, তাহলে ঘোড়াঘাটের মানুষ, ওই কাটলা, ওই বিরামপুরের মানে দেশপার মানুষ আপনাদেরকে কিভাবে তাহলে ভোট দিবে? যাই হোক, আপনার কষ্টের কথাটা আমি অনুভব করতে পারছি। বৃষ্টির দিনে আপনারা লালবাড়িতে বসবাস করেন, পাওয়ার টিলার চলে, বিভিন্ন ট্রাক্টর চলে, কাদার জন্য আসলে সত্যিকার অর্থেই যাতায়াত করা খুবই কষ্ট হয়ে গেছে। আপনাদের ইতিমধ্যে আমরা ওইখানে 2 কিলোমিটার রাস্তা দিয়েছি, পাশের রাস্তাটাও হিয়ারিং হয়ে গেছে। আপনাদের এলাকা বিস্তৃত যে সমস্ত রাস্তাগুলো আছে, ইউনিয়ন সড়ক, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় বৃহত্তর দিনাজপুরের উপরে 1800 কোটি টাকার একটা ডিপিপি পাস করেছেন উনি, যেটা হয়তো বা নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এটা দৃশ্যমান হবে। আশা করছি অনেকাংশেই আমাদের এই রাস্তাগুলো আমরা ফাঁকা করতে সম্ভব হব। সর্বোপরি যে কথাটা বলতে চাই, মহামারীর পর যুদ্ধ এসেছে, বারবার এই কথাটা বলছি, আসলে নিজের কাছেও খারাপ লাগছে। আমাদের সকলকে বুঝতে হবে যে আমাদের মেগা প্রকল্পগুলো কিন্তু চালু রাখতে হবে। আমাদের এই মেগা প্রকল্পগুলো যদি চালু না রাখতে পারি, বাংলাদেশের শ্রমিকদের যদি মেগা প্রকল্পের কাজ চলতো, তাহলে কিন্তু আমরা মেগা প্রকল্প বন্ধ রেখে অন্য প্রজেক্টে টাকা দিতে পারতাম। যেহেতু ইন্টারন্যাশনালি তাদেরকে দায়িত্ব দেয়া, সেখানকার শ্রমিকও কিন্তু ইন্টারন্যাশনালি আমরা পেমেন্ট করছি। আপনার মজুরি যদি দিনে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা হয়, কিন্তু ইন্টারন্যাশনালি যারা এখানে শ্রমিকেরা কাজ করে, তাদের সেক্টর ওয়াইজ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ শ্রমিক, তাদের কিন্তু বেতন কাঠামো অনেক বেশি হাই, অনেক হাই স্কেলে, তাদেরকে ডলারে পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের লোকাল গভর্নমেন্টের কিছু কাজকর্মে আমাদের অর্থনৈতিক কিছুটা সংকট এসেছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক স্বল্প সময়ের মধ্যে আমরা সেটা উত্তরণ ঘটাবো বলে বিশ্বাস রাখছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আমার নাম এস.এম. আলমগীর, আমি একজন গণমাধ্যম কর্মী। মাননীয় সংসদ সদস্য এবং সরকারকে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটি সাহসী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। মাননীয় সংসদ, আপনি একটু আগে আপনার পিছনের একটি ভবনের উদাহরণ দিলেন, পদ্মা সেতুর উদাহরণ দিলেন, অনেক মেগা প্রকল্পের উদাহরণ দিলেন। আসলে বর্তমান যারা বিরোধী দল আছে তারা বলতেছে এসব প্রকল্পের ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং এসব দুর্নীতির মাধ্যমে কোটি কোটি হাজার কোটি টাকার জিনিসে পাচার হচ্ছে। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? এটি একটি বিষয়। আরেকটি বিষয়, মাননীয় সংসদ, আপনি 2014 সালে যখন এমপি নির্বাচিত হন, বিরামপুরে একটু আইসিটি স্কুল করেছিলেন।
সজীবদের জয়, মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে আপনি একটি ডিজিটাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন সেই ডিজিটাল স্কুলের ছোট একদম ক্লাস 1 থেকে তারা যেন কম্পিউটার এবং ডিজিটালের হাতে খড়ি যারা হতে পারে, আপনি কিন্তু যাতায়াত সুবিধার জন্য একটি বাসও প্রদান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সংসদীয় এলাকায় 4টি উপজেলা, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, অন্যান্য উপজেলাগুলো এবং প্রত্যন্ত এলাকাগুলোতে এ ধরনের আরো কোনো স্কুল প্রতিষ্ঠা করবেন কিনা, এটি আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অত্যন্ত একটা চমৎকার প্রশ্ন করেছেন। বিএনপির ভাইরা যেটা বরাবরই বলে থাকে যে আসলে সরকারের যে সমস্ত মেগা প্রকল্প আছে সবগুলোতেই ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি পদ্মা সেতুর উদ্ধৃতি দিয়ে বলতে চাই, যেহেতু পদ্মা সেতু দিয়েই আমাদের মানে কি তারা বলতে চায় যে ব্যাপক দুর্নীতি করেছে আমরা। আপনারা জানেন যে বিশ্ব ব্যাংক যখন ফাইন্যান্স করলো না, তখন কিন্তু সারা বিশ্বের দৃষ্টি ছিল এই পদ্মা সেতু। যখন জাতির জনকের কন্যা বলেছে যে আমাদের অর্থায়নে বাঙালির টাকায় বাংলার পদ্মা সেতু হবে, তখন কিন্তু পুরো পৃথিবী তাকিয়েছিল। শুধু তাকানো নয়, পুরো পৃথিবী প্রত্যেকটা মিনিট, সময়, ঘন্টা ধরে অবজার্ভ করেছে যে এখানে কোনো দুর্নীতির চিত্র খুঁজে বের করা যায় কিনা। এবং সেই আঙ্গিকেই কিন্তু খরস্রোতা সেই পদ্মাতেই আপনারা জানেন যে পরিমাণ আমাদের ব্যয় হয়েছে। আপনারা এখান থেকে বসে থেকে যদি চিন্তা করেন সেটার মানে ব্যাপকতা আপনারা অনুভব করতে পারবেন না। পদ্মার পাড়ে গিয়ে পদ্মা নদীর ওই জলরাশির যে ব্যাপক মানে খরস্রোতা, সেই সঙ্গে নদী বেষ্টিত নদী শাসনের যে কার্যক্রম, দুই প্রান্তে কতটুকু কার্যক্রম হয়েছে, কতটুকু জায়গা অধিগ্রহণ করা হয়েছে, সবকিছু বিবেচনা করে যদি আপনারা দেখেন, তাহলে আমরা কোন কোন সেক্টরে কিভাবে আমরা এটা বিস্তারিত কিন্তু সংসদেও আমাদের বিশেষ করে শিক্ষামন্ত্রী দীপুমণি কিন্তু উনি বলেছেন যে কোনটা পিলারে কতটুকু, কোন স্ক্যানে কত টাকা, তার পাইলট কতটুকু, সবকিছু কিন্তু আমরা ওপেন করে বলেছি। এখানে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো দুর্নীতি হয়ে থাকে, বিশেষ কোনো সেক্টরে দুর্নীতি হয়ে থাকে, ওরা কিন্তু কাগজ ও কলমে কোথাও না দেখে ওই ভূপেন হাজারিকা সেতুর কথাবার্তা কিন্তু উদ্ধৃতি দিয়ে বিভিন্ন কথাবার্তা বলতে চাই। আমি যেটা দুর্নীতির ব্যাপারে বলতে চাই সেটা আপনারা জানেন যে 5ই জানুয়ারি 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পর সারা বাংলাদেশে বিএনপি যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে, ভাঙচুর করেছে, বাংলাদেশে আপনারা জানেন গার্মেন্টস সেক্টরটা আমাদের অত্যন্ত একটা লাভজনক প্রতিষ্ঠান এবং সারা পৃথিবীর বুকে বাংলাদেশের বিশেষ করে এই কটনের যে চাহিদা এবং এই ড্রেসের যে চাহিদা, সেটা কিন্তু বিশ্বব্যাপী আমাদের একটা সুনাম রয়েছে। সেই সময়ের জ্বালাও পোড়াও তাণ্ডবের কারণে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি কিন্তু নিজেদের ফ্যাক্টরিগুলোকে বিভিন্ন দেশে কিন্তু শিফট করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে জেনুইন প্রসেসে যদি টাকা পয়সা নিয়ে যাওয়া হয়, সে টাকার কিন্তু যে পরিমাণ মার্জিন আপনাদের কর্তন করতে হয়, সেটা কিন্তু অনেক ব্যাপকতা, জবাবদিহিতা অনেক কিছু থাকে। এইভাবে কিন্তু মানুষ ট্রেডের মুখে, এই বিএনপির জন্যই বলছি আমি, তাদের প্রসারণের পরে যখন মনে করেছিল যে 5ই জানুয়ারি নির্বাচন টিকবে না, দোদুল্যমান অবস্থা, কিন্তু ব্যবসায়ীদের যে সমস্ত অর্ডার, যে সমস্ত তাদের কার্যক্রম ছিল, সেগুলো তো তারা বন্ধ রাখতে পারে নাই। সেই সময় কিছু টাকা পয়সা কিন্তু বিদেশের মাটিতে গেছে। সর্বোপরি যে কথাটা বলতে চাই, এত দুর্নীতি হচ্ছে, তারপরে প্রকল্প বাস্তবায়ন হয় কিভাবে? ওরা বিদ্যুৎ দিতে চাইলো, খাম্বা দিল, আর আমরা বিদ্যুৎ দিয়ে গেলাম, আমরা তো কাউকে খাম্বা দেই নাই। ওনারা দুর্নীতির কথা বলছে। আপনারা কি দেখেছেন কখনো যে পদ্মা সেতুর পর এক্সপ্রেসওয়েটা? আপনারা কি যারা দেখেছেন, আপনারা কখনো যদি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যান, আমাদের 3rd টার্মিনাল যেটা নির্মাণ হচ্ছে, আপনারা যদি একবার কল্পনা করেন যে রাত দিন 24 ঘন্টা জাতির জনকের কন্যা এই কাজ করছে, আপনাদের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা হাতে গোনা বিশ্বে কয়েকটা দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আপনাদের জন্য মেট্রো রেল করছে, ফ্লাইওভার করছে, এক্সপ্রেসওয়ে করছে, কর্ণফুলী টানেল করছে, এবং সর্বোপরি যতগুলো মেগা প্রকল্প করা হয়েছে, আমরা যদি দুর্নীতি করতাম তাহলে এগুলো বাস্তবায়ন কিভাবে হচ্ছে? আমরা একটি কথাই বলতে চাই যে বাঙালিকে নিয়ে বৈষম্য কখনো বঙ্গবন্ধুর কন্যার সময় বাংলাদেশ আওয়ামী লীগ কখনো করেনি। সেই সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছি, দুর্নীতি শব্দটা রাজনৈতিক একটা শব্দে পরিণত হয়েছে। আজকের এই চিত্রটা এখানে দেখেন, আজকের বাংলাদেশের কোথাও এত বড় একটা মহামারী গেল, কোনো জায়গাতে কেউ বলতে পেরেছে যে আমি অনাহারে মারা গেছি, বিনা চিকিৎসায় মারা গেছি? কিন্তু ইউরোপ, আমেরিকা, ইটালির মতো দেশে তারা হিমশিমকে রাস্তার মধ্যে বয়স্ক মানুষকে কিন্তু তারা অনেক সময় তারা চিকিৎসা সেবা দিয়েছে। আমরা রাতারাতি হাজার হাজার কিন্তু মানুষের এই জন্য কিন্তু আমরা হসপিটাল নির্মাণ করেছি।
আমাদের ভ্যাকসিন থেকে শুরু করে আইসিইউ শিশু আমরা সম্পূর্ণ কিন্তু রাতারাতি আমরা নির্মাণ করেছি। আমরা ভ্যাকসিন যেভাবে দিয়েছি বিশ্বের অনেক দেশে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতির জনকের কন্যার নেতৃত্বে যদি দুর্নীতি করে থাকতাম, ঘরে ঘরে ভ্যাকসিন পাওয়ার মধ্যে একটা মানুষের মুখে আর মাস্ক নাই। আমি মাস্ক পরেছিলাম, আমার মামা ডিও চৌধুরী বলতেছে তুমি আবার মাস্ক পরছো কেন, লজ্জাতে সেটাও পকেটে রাখছে। এই হলো আমাদের দুর্নীতির চিত্র। আপনাদের পয়সায় পদ্মা সেতু, আপনাদের পয়সায় শতভাগ বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বছরের প্রথম দিন বই, মেট্রো রেল, ফ্লাইওভার, 4 লেন, এটা হলো আমাদের দুর্নীতির চিত্র। এখন এটাকে আপনারা দুর্নীতি বলবেন না বাংলাদেশের অগ্রযাত্রা বলবেন, সেটা আপনাদের উপরেই ছেড়ে দিয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে। হ্যালো, ডান পাশে একদম। ও সরি, আইসিটি স্কুলের ব্যাপারে সরি আমি একটু ভুলে গেছি। আইসিটি স্কুলটা এটা নিজস্ব উদ্যোগে এখন বর্তমান চেয়ারম্যান কাটলার ইউনুস ভাই তার মানে সরাসরি হস্তক্ষেপে চৌকুশ কিছু শিক্ষকদেরকে নিয়ে যখন দেখলাম আমেনা বাকির মতো একটা প্রতিষ্ঠান সেখানে আমাদের সন্তানদেরকে বিভিন্ন সময় মেধা থাকার পরেও সিট সংকট না থাকার কারণে মানে সংকুলন না হওয়ার কারণে বাদ দেওয়া হয়, তখন একটা যে এসেছে আমার মধ্যে যে কেন বিরামপুর পারবে না বা কেন আমার চারটার সন্তানেরা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান পাবে না। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। করোনার মধ্যে এটা অনেক বেশি বাধাগ্রস্ত হয়েছে আপনারা জানেন, তবু স্কুলটা পরিচালনা করে যাচ্ছি। আপনি যেটা বলেছেন প্রত্যেকটি উপজেলায়, আমি তো মনে করি জাতির জনকের কন্যার নেতৃত্বে যেভাবে আমরা স্কুলের আমরা একাডেমিক ভবন এবং শিক্ষক নিয়োগ করছি, আমাদের একটা দৃশ্যমান কোনো একটা পাইলট প্রোগ্রাম করার দরকার নেই। আমরা প্রত্যেকটা সেক্টর ওয়াইজ প্রাথমিক বিদ্যালয় বলেন, মাধ্যমিক বলেন, সরকারের নেতৃত্বে সব জায়গাতে এই পাঠদানের কর্মসূচিকে এমনভাবে আমরা তৈরি করব যাতে আমাদের প্রজন্ম সত্যিকার অর্থে নিজের পায়ে দাঁড়িয়ে সেই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের জায়গা তৈরি করে নিতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, একজন গণমাধ্যম কর্মী। আমি মাননীয় এমপি মহোদয়ের নিকট একটু বলতে চাই আমাদের আশুরার বিল নিয়ে। তো আমাদের উপজেলা সদর সংলগ্ন উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন নিয়ে গঠিত নবাবগঞ্জ জাতীয় উদ্যানের অবস্থান। 2010 সালে সরকার এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। শালবন ঘেঁষে মৎস্য ভাণ্ডার খ্যাত ঐতিহ্যবাহী আশুরার বিলের অবস্থান, যার আয়তন প্রায় 531 একর। মৎস্য ভাণ্ডার ছাড়াও এই বিলের শাপলা পদ্ম ফুলের সমাহার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এমন বিল ও বনের সম্মিলিত প্রাকৃতিক সৌন্দর্য দেশের খুব কম স্থানে রয়েছে। এ বনের সৌন্দর্যের কারণে ইতিমধ্যে এ জাতীয় উদ্যান স্থানীয়ভাবে উত্তরবঙ্গের অ্যামাজন নামে পরিচিতি লাভ করেছে। আপনার নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে আশুরার বিলে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতু। এছাড়াও বিল পাড়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছু ছোট ছোট স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেতুটি স্থাপনের পর থেকে এখানে হাজার হাজার পর্যটকের পদচারণা শুরু হয়েছে। দেখা দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। আমরা জানতে পেরেছি পর্যটনের অপার সম্ভাবনাময় এই আশুরার বিলটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আপনার নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি জরিপের মাধ্যমে আমরা জানতে পেরেছি মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই উপজেলার কমপক্ষে 50,000 মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি সরকারি পর্যটন কেন্দ্র ইজারা দিয়ে বছরে কমপক্ষে 70 থেকে 80 কোটি টাকা আয় করতে পারবে। মাননীয় এমপি মহোদয়ের নিকট আমার প্রশ্ন, নবাবগঞ্জ উপজেলার সকল শ্রেণী মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি নবাবগঞ্জ এই জাতীয় উদ্যান ও আশুরার বিলকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা কবে নাগাদ বাস্তবায়ন হবে এবং এই পরিকল্পনার বর্তমান অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই কথাটা তো একটু আংশিক আমি এর আগে বলেছি। আশুরার বিল আসলে সত্যিকার অর্থে আমাদের নর্থ বেঙ্গলের অ্যামাজন বলেই থাকে। এটা আসলে পুরো এলাকাটা প্রায় 7,000 একরের মতো হবে। 1200 একর বনাঞ্চল এবং 588 একর আছে এটা জলাশয়। জলাশয় যদি লট্টবাড়ি পর্যন্ত যায় সেটা আরও বিস্তৃত হবে। এটা নিয়ে যেটা ডিপিপির জন্য আমরা একটা প্রজেক্ট রেডি করেছি, বাংলাদেশের সুনামধন্য একটা আমরা ফার্মকে এটার দায়িত্ব দিয়েছি। তারা সেটাকে অ্যানিমেশন থেকে শুরু করে ড্রয়িং ডিজাইন করেছে। আপনারা জানেন যে এটার মধ্যে একটা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় অনেকগুলো বিষয় থাকবে, ওয়াকওয়ে থাকবে, কিছু কটেজ থাকবে। আমি কাশ্মীরের অনেক ছবি দেখেছি সুন্দর ডাল লেকে,
তো আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের যে বিলের যে চিত্র, বিশেষ করে এখন যে পদ্ম ফুল ফুটে আছে, শাপলা ফুটে আছে, আমরা যদি হাউস বোট করে দিই, এইরকম অনেকগুলো সেক্টরে ফুলকোট থেকে শুরু করে একটা নান্দনিক ব্রিজ হবে, ঝুলন্ত ব্রিজ, মাঝখান দিয়ে গাছকে না কেটে নান্দনিক একটা টয় ট্রেন হবে, যেখানে মানুষ কমপক্ষে 2 থেকে 3 কিলোমিটার জায়গা যেন যেতে পারে। তো এগুলো হলো আমাদের স্বপ্ন। বর্তমান যে সময়টা পাড়ি দিচ্ছি, এটা হলো একটা সংকটের সময়। আপনারা জানেন এই যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য মন্দা দেখা দিতে পারে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য প্রায় 6 থেকে 7 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আগাম মজুদের কথাবার্তা বলেছে। আমরা পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশ যেখান থেকে আমরা এই খাদ্যশস্য আমদানি করি, তার বাইরেও অন্যান্য দেশের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যাতে করে বাংলাদেশের মানুষের খাদ্য সংকট না হয়। এই মুহূর্তে 1 থেকে 1200 কোটি, মানে 1000 থেকে 1200 কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এই সময়টাকে উত্তরণের পর আমার বিশ্বাস, আপনি বলেছেন 50,000 মানুষ, এটা প্রাথমিক পর্যায়ে, এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 3 লক্ষ মানুষ পুনর্বাসিত হবে। এবং সর্বোপরি এই প্রকল্প জাতির জনকের কন্যার মাধ্যমেই আমরা বাস্তবায়ন করবো, এটা বিশ্বাস আপনারা রাখতে পারেন। এবং ইনশাআল্লাহ আশা করছি পুরো বিশ্ব যেন এই সংকট থেকে আমরা পরিত্রাণ পাই এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই প্রকল্পগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুঁটিমারা ইউনিয়ন থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম। মাননীয় এমপি সাহেবের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে আমার প্রশ্ন, মাননীয় মন্ত্রী ছিলেন বিগত সময়ে জ্বালানি বিষয়ক জনাব মোহাম্মদ নজরুল হামিদ বিভু সাহেব সহ, উনি এখনো আছেন, উনি বর্তমানেও আছেন, এবং আপনি সহ বিশাল লোক সমাগমের মাধ্যমে একটি মিটিংয়ে আপনি আমাদের দিঘিপাড়া কয়লা খনি সম্পর্কে অপার সম্ভাবনার কথা বলেছিলেন। সেই অর্থে এই খনিকে কেন্দ্র করে আমার ইউনিয়নের স্কুল এবং রাস্তাঘাটের অনেক কাজ বিঘ্নিত হয়ে স্টপ হয়ে আছে। একটা প্রাইমারি স্কুলের বড় বিল্ডিং হয়েছিল, সেটা বাতিল হয়েছে। একটা রাস্তা যেখানে বহু লোকের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, পুটিমারা গ্রাম, যার নামে আমাদের ইউনিয়ন পরিষদ। তো আপনার কাছে আমার প্রশ্ন, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমরা কবে সেই খনির আলোর মুখ দেখতে পারবো এবং আমার ইউনিয়নের হতদরিদ্র মানুষ, যেখানে কল কারখানা কিছু নাই, একটা কাজের অভাব সম্ভাবনার পথ অগ্রসর হবে। সেই সাথে আমার আরেকটি প্রশ্ন, যেহেতু আমাদের মাঝে পেয়েছি হয়েছে আবার এই সামান্য আইসিটি মন্ত্রী যেহেতু আমাদের মাঝে আছে, এই জন্য আমি আরেকটা প্রশ্ন করতেছি যে আমাদের নির্বাচনী এলাকা 4টি উপজেলা নিয়ে আমরা কবে নাগাদ আমাদের এই 4 উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এই আইসিটি তালিকাভুক্ত হবে 100%? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রশ্নের একটি উত্তর দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সচিবালয়ের জয় আইটি উপদেষ্টা, আমাদের তারুণ্যের অহংকার, এবং সেই সঙ্গে আমাদের করক ভাইয়ের, সারা বাংলাদেশে মনে হয় একটা প্রতিষ্ঠানও বাকি থাকবে না যে আমরা এই প্রকল্প বা এই বিষয়গুলোর আওতার বাইরে নিয়ে আসবো। স্টেপ বাই স্টেপ হবে, কারণ জানেন যে এটা বিশেষ একটা কর্মযোগ্য। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় সে ক্লাসের ল্যাব আমরা দিয়েছি, তো সেগুলোতে আমরা ইন্সপেকশন করছি, বিভিন্নভাবে আমরা খোঁজ খবর নিচ্ছি। অনেক জায়গাতে দেখা যায় তারা সেগুলো অনেক ভালোভাবে ব্যবহার করছে। এটাও কিন্তু একটা ব্যাপার আছে। দক্ষ জনশক্তি, আমাদের শিক্ষক, দেখা গেল যে আমাদের কম্পিউটার শিক্ষকই সেখানে নেই, কিন্তু আপনারা যদি ডিমান্ড করে বসেন, তাহলে তো এই বিষয়গুলো নিয়ে গিয়ে শুধুমাত্র একটা ল্যাবের কিন্তু অনেক কস্টিং আসে, নিয়ে গিয়ে শুধুমাত্র ফেলে রাখলাম, কাজ করলাম না, কোনো কিছু করলাম না, তাহলে তো হয় না। আর আপনি খনির ব্যাপারে যেটা কথা বলেছেন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন সারা বাংলাদেশে এই খনিগুলোর সংখ্যা হাতে গোনা 2-1টা। বিশ্ব যখন কয়লা তুলে বিক্রি করলো, নিজেদের ফ্যাক্টরি চালালো, বিভিন্ন দেশ, আমি নাম উল্লেখ করে বলতে চাই না, এবং তারা হেভি ইন্ডাস্ট্রি করলো, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করলো কয়লার মাধ্যমে, তখন কোনো সমস্যা হলো না। যখন বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশ এসে কয়লা খনি পেল, তখন কিন্তু আসছে আমাদের ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা। বায়ুমণ্ডলে কার্বন জমে গেছে অনেক, এখন আর কয়লা পোড়ানো যাবে না, কিন্তু কয়লা পোড়া কিন্তু বন্ধ হয়নি। বাপেক সেটার ফিজিবিলিটি স্টাডি করেছে এবং একটা রিপোর্ট দায়ের করেছে, যে রিপোর্টটাতে অনেক আসে নেগেটিভ কথা আসছে, যে পরিমাণ কস্টিং এখানে যাবে
এটা লাভজনক হবে না। কিন্তু যে পরিমাণ এটা ইন্ডাস্ট্রিয়াল কোল এখানে আছে, ইতিমধ্যে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমি আবারও বৈঠক করেছি। আমাদের বিদ্যুৎ জ্বালানি পরিষেবা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিভু ভাই, ওনার সঙ্গে কথা বলেছি, ভাই কবে নাগাদ এই খনির কার্যক্রম আবারও শুরু করবেন। উনি আবারও একটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য এখানে লোক প্রেরণের আশ্বস্ত করেছেন এবং আমরা চেষ্টা করছি যাতে দেশের সম্পদ উত্তোলনের মাধ্যমে এখানেও একটা পাওয়ার প্ল্যান্ট বা এই ধরনের কোনো কিছু করা যায় কিনা। আমাদের একটা পরিকল্পনা রয়েছে, এখান থেকে শুরু করে 50 কিলোমিটার দূরে আপনারা জানেন যমুনা নদী আছে, সেই যমুনা নদীতে ওয়াটার ফ্রন্ট একটা পাওয়ার প্ল্যান্ট, কোল বেস পাওয়ার প্ল্যান্ট করা যায় কিনা সেই ধরনের একটা পরিকল্পনা রয়েছে, যেটা দিঘিপাড়া থেকে আমাদের ট্রেন লাইনের মাধ্যমে আমরা কয়লা সেখানে পাঠাবো এবং সেখানে এটা করতে আমাদের একটা প্ল্যান ছিল। তা আশা করছি যদি খনি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই আমাদের পাওয়ার প্ল্যান্টের বাস্তবায়ন হবে এবং শেষে আমাদের অঞ্চল তথা দেশের মানুষ এটা থেকে উপকৃত হবে বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান বাদশাহ। আমি একজন নবাবগঞ্জ উপজেলার 9 নম্বর কুইদা ইউনিয়নের বাসিন্দা। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনী ইস্তিহারে গ্রাম হবে শহর। এই সুবিধাগুলো আমাদের গ্রামে গ্রামে কবে নাগাদ সম্পূর্ণ হবে? আমি জানতে চাই মহামান্য সংসদ সদস্যের কাছে। সর্বোপরি যে বিষয়টা বলেছেন যে গ্রাম হবে, আমাদের নির্বাচনী ইস্তেহারে এটা ছিল, জাতির জনকের কন্যা এই কথা বলেছে। সত্যিকার অর্থে গ্রাম এখন শহর হয়েছে কিনা নিজেদের জীবনযাত্রা দেখলে বোঝা যায়। শুধুমাত্র শহরে বসবাস করলাম, যান্ত্রিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে আমি কার্যক্রম করলাম, এটাই নয়। আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নত করে দিয়েছি, আমরা আপনাদের স্বাস্থ্যসেবা দূর করে নিয়ে এসেছি। আগে মানুষের কলেরা হলে হসপিটালে যেতে যেতে মৃত্যুবরণ করতো, কিন্তু এখন কিন্তু বিগত 10 বছরেও দেখাতে পারবেন না যে কলেরা, ডায়রিয়া বা কোনো একটা রোগে আপনারা একদম যেতে যেতেই রাস্তার মধ্যে বিনা চিকিৎসায় মানুষ মারা গেছে। এবং সেই সঙ্গে আমাদের কৃষি উৎপাদিত যে পণ্য, সেটাও আমরা বিভিন্নভাবে কেন্দ্র সহযোগিতার মাধ্যমে ব্যাপক ফলনের আওতায় নিয়ে এসেছি। সর্বোপরি ইন্টারনেট এখন সকলের মোবাইলে, আপনাদের ডিশ লাইন এটা ঘরে ঘরে পৌঁছে গেছে। এই যে অনেক মায়েরা আমার আজকের এই কথাগুলো হয়তো বা আর্মি ক্যাবেলের মাধ্যমে দেখতে পারবে এবং সারা এলাকাতে এটা একটা প্রচার আছে ব্যাপক। শহরে থাকলে তো মানুষ এই সেবাগুলোর জন্যই থাকে, ভালো একটা স্কুল, ভালো একটা সুন্দর পরিবেশে আপনার সন্তান যেন পড়তে পারে, বা ভালো একটা কলেজ, এটা কিন্তু আপনার উপজেলাতেই হচ্ছে, আপনার কিন্তু বলতে গেলে গ্রামেই হচ্ছে। আপনারা এখন যদি প্রাথমিক বিদ্যালয়ের যদি ভবন দেখেন, আপনারা কত সুন্দর করে একটা করে ভবন আমরা করে দিচ্ছি। তো গ্রামের মানে কি শহরের ছোঁয়াগুলো কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইস্তেহার ছিল যে আমরা গ্রাম হবে শহর, সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনাদেরকে করে দিচ্ছি। এবং যারা নবাবগঞ্জ কিংবা বিরামপুরে বসবাস করতেন, আজকে বলতেই হয় ঈদের সময় আগে বিরামপুর, ফুলবাড়ি বা বগুড়া না গেলে আর কেউ কাপড় কিনতেন না। এখন সে কাপড় আফতাবগঞ্জেও পাওয়া যায়, রঘুনাথপুর হাটেও পাওয়া যায়, খুব বেশি দূরে নয়, নবাবগঞ্জে পাওয়া যায়। তো তার জন্য আপনারা ঘটা করে 50 লক্ষ টাকা খরচ করে বিরামপুরে বাড়ি করার দরকার নেই, নবাবগঞ্জে বাড়ি করার দরকার নেই। বাড়ির ভাত, বাড়ির মাছ, শাকসবজি নিয়ে যাতে গ্রামের মানুষ বাড়িতেই তোরা ভালো থাকতে পারেন, সেই ব্যবস্থাই কিন্তু আমরা করে দিয়েছি। এবং এটা তো দৃশ্যমান, এটা কিন্তু মিথ্যে কথা নয়, এটা দৃশ্যমান, আমরা করতে পেরেছি। হ্যাঁ, এখনো কিছু রাস্তা বাকি রয়েছে, এখনো কিছু কাজ আমাদের বাকি রয়েছে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সর্বোপরি তার সম্পর্কে যেটা বলতে চাই আপনাদেরকে, আপনারা যেটা হয়তো বা কল্পনা করেননি, স্বপ্ন দেখেননি, জাতির জনকের কন্যাকেই সেই সম্ভাবনার বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করছে। আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ কাঙ্ক্ষিত যে কথা এবং লক্ষ্য আমরা অবশ্যই সকলের সহযোগিতায় পৌঁছে যাবো একদিন। ধন্যবাদ আপনাকে। একদম মহিলা গ্যালারির পিছনে হাত তুলেছিলেন একজন, হ্যাঁ ওখানে কটলিস্টটা দেওয়া অনেকক্ষণ আগে হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শামিমা নাসরিন, প্রভাষক রসায়ন, হাবুলিয়া স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের হাসপাতালের সেবার গুণগত মান সন্তোষজনক হলেও খাদ্য থেকে শুরু করে হাসপাতালের পরিচ্ছন্নতা, সর্বোপরি ডাক্তারের অনুপস্থিতি, এই বিষয়টি আপনি কতটুকু অনুভব করেন? আপনারা জানেন যে আমাদের আসলে স্বাস্থ্য খাতের এই একটা সেক্টরে আমাদের ডাক্তারদের কিছু শর্টেজ রয়েছে। এই উপজেলাতেও 18 জন ডক্টরকে পদায়ন করা হয়েছিল, তার মধ্যে এখন বর্তমান কয়েকদিন আগে 6 জন ছিল, এখন বোধহয় 2 জন আরো আসছে, 8 জন আছে। এখানে 18 জন ডাক্তার কিন্তু এই উপজেলায়, বিশেষ করে নবাবগঞ্জ এবং প্রত্যেকটা উপজেলায় জনসংখ্যার ভিত্তিতে আমাদের এইভাবে কিন্তু ক্রাইটেরিয়া করে দেওয়া আছে।
আপনাদের ডক্টরের সংখ্যা কিন্তু সেখানে আমরা পোস্টেড করেছি। বর্তমানে 30 শয্যা থেকে 50 শয্যার যে হসপিটালগুলোকে উন্নতি করেছি, আপনারা জানেন যে সেখানে সেবার মান কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। ওষুধপত্রের যে কথাগুলো আমরা বলছি, শুধুমাত্র হসপিটালে নয়, আমাদের যে সমস্ত আউটডোর রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানেও কিন্তু প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা কিন্তু জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে গেছি। খাদ্যের কথা বলছেন, খাদ্যের যারা টেন্ডার নিয়েছে, এটা একটা খুব চমৎকার একটা কথাবার্তা বলেছেন। ইতিমধ্যে আজকে থেকে প্রায় 15 দিন আগে আমি যে কোনো একজন ইউএচএফপিও বিরামপুর, যিনি হাজমা নবাবগঞ্জের দায়িত্ব রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি যে টেন্ডার প্রক্রিয়ায় বিশেষ করে দলের নাম ভাঙিয়ে যেন কেউ এই টেন্ডার নিতে না পারে, যার কারণে আমাদের যে সমস্ত খাদ্যের তালিকা অনুযায়ী খাদ্য যেটা পরিবেশন করার কথা, সেটা তো অনেক সময় বিঘ্নিত হয়, কারণ এই অনেক সময় দলীয় প্রভাব অথবা কোনো একটা বিশেষ গোষ্ঠীর সহযোগিতায় এই টেন্ডারগুলো নেওয়ার কারণে। এটা যাতে না হয় আমি কড়াভাবে নির্দেশনা দিয়েছি, যাতে করে আগামীতে আমাদের রোগীরা খাদ্যটা ভালোভাবে পায়। আর আমাদের লোকবলের অনেকটা শর্ট রয়েছে। আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা, এটা লোকবল প্রত্যেকটা উপজেলাতে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা এবং সেই সঙ্গে আরো আনুষঙ্গিক প্রায় 12 থেকে 15 জন মানুষের শর্টেজ রয়েছে। ইনশাআল্লাহ অতি সত্বর এই ব্যাপারগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিক মিটিং চলছে এবং নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাতে আপনারা আরো ভালোভাবে সেবা পান, এটা আমরা কার্যক্রম নিশ্চিত করবো। আর সর্বোপরি যেটা বলতে চাই যে আমরা কিন্তু জনপ্রতিনিধি, বিশেষ করে এমপিরা প্রত্যেকটা হসপিটালের কিন্তু সভাপতি হিসেবে আছে। তো এমন যদি স্পেসিফিক কোনো রোগীর সঙ্গে, কোনো পরিবারের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে, আপনারা জানেন রাতের 2:30 থেকে 3টা পর্যন্ত আমার মোবাইলটা কিন্তু সচল থাকে। আপনারা যদি আমাকে যোগাযোগ করেন, আমার নাম্বার সকলের কাছে আছে, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নিব এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে আমরা হাত বাড়িয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। সামনে এক মা দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, বয়স্ক মা দাঁড়িয়েছিল। আসসালামু আলাইকুম। আমার নাম হাসানা, আমার বাড়ি ভাটিরিয়া মহেশপুর। আমার গ্রামের পাশে আদিবাসী ঘর আছে। আমার বাড়ির জায়গা 7 শতক আছে। আমার কোনো সুবিধা নাই বাড়ি করার জন্য। আমি তোমার কাছে অনুরোধ করেছি, আমার বাড়ি ঘর করে চাষি, আমার খুব উপকার হলে হয়। আমার জায়গা পুকুর কেউ নেই। ধন্যবাদ মা আপনার এই প্রশ্নের জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশে ওকে একবার আসতে দাও, ও না আসলে শুনবে না কারো কথা। আচ্ছা, আপনারা জানেন সারা বাংলাদেশে ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে তো কথা হচ্ছে যে মুজিব বর্ষ উপলক্ষে আমরা গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি গুচ্ছ গ্রাম। এখন যেটা প্রশ্ন আসছে যে বাবা আমি আমার গ্রামে থাকতে চাই, আমি অন্য জায়গায় যেতে চাই না। আদিবাসীদের জন্য আমাদের এখনো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে উপজেলা ভিত্তিক প্রত্যেক উপজেলায় 20টা করে ঘর আসছে, বিশেষ করে আদিবাসী অধ্যাসিত এলাকাগুলোতে যেখানে আদিবাসী গরিব মানুষ রয়েছে তাদের জন্য। তো সেই কার্যক্রমটা চলমান আছে। এরপর খ তালিকার ঘর আমরা করতে যাচ্ছি, যেখানে 10% নিচে আপনাদের জমি আছে, 1, 2, 3% জমি যাদের আছে, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনাদেরকে একটা সুন্দর থাকার 2টি ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম আমরা করে দিব। এবং সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমাদের শতভাগ ভূমিহীনদের যে গৃহহীনদের ঘরের যে কার্যক্রমটা এটা শেষ হওয়া মাত্রই আমরা সেই কার্যক্রম শুরু করব। আপনার কথাটি ইতিমধ্যেই আমার যারা সহকারী রয়েছে তাদেরকে লিপিবদ্ধ করতে বলছি এবং অতি সত্বর আপনি যাতে একটা ঘর পান সেই ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমি বিকাশ করে বলছি, নবাবগঞ্জ সান্তালী সংগঠনের সভাপতি। তো আজকে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানের সাহস দেখানোর জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় আইসিটি প্রতিমন্ত্রী স্যার এখানে এসেছেন। আমাদের দিনাজপুর 6 আসনের আদিবাসী সহ উত্তরবঙ্গের আদিবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং জোহার। মাননীয় সংসদ সদস্যের কাছে আমার বিরুদ্ধে একটি প্রশ্ন, যে আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অনেক কার্যক্রম গ্রহণ করেছে এবং চলমান রয়েছে।
তবুও যে বরাদ্দগুলো আসছে, বিশেষ করে উত্তরাঞ্চলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ আসে প্রতি অর্থ বছরে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। তো আর ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় বলেছেন যে আদিবাসীদের যে ঘর দেওয়া হচ্ছে, তো আমার কথা হচ্ছে যে এই আদিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বৃহৎ আকারে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এই প্রশ্ন। ধন্যবাদ মাননীয় সংসদ। আদিবাসী জীবন মান উন্নয়নের জন্য সরকার সুদীর্ঘ সময় থেকে, কারণ আপনাদের স্বীকৃতি দিয়ে গেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা মানুষ রয়েছেন, যদিও বা এই কথাটা আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা নিয়ে আপনাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে। তো এইটার স্বীকৃতি আসলে জাতির জনক আমাদের বঙ্গবন্ধু দিয়ে গেছেন। সেই থেকে আমরা আপনাদেরকে একটা দৃষ্টিতে রাখি। আপনারা জানেন, আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য প্রত্যেকটি উপজেলায় কিন্তু আপনাদের শিক্ষাবৃত্তি চালু আছে এবং আপনাদের শিক্ষার যে উপকরণগুলো সেগুলো আমরা সরবরাহ করি। সেই সঙ্গে আপনাদের ঘর বাড়ি তৈরির যে বিষয়টা সেটাও আমরা করে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গতি রেখে আর কি কি প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে আরো বেশি উন্নত জীবনযাপন করা যায় সেই লক্ষ্যেও আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিশেষ একটা উইং কাজ করছে। আপনি একটা খুব চমৎকার কথা বলেছেন যে বরাদ্দগুলো আসে সেটার মানে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল, আমাদের একটু সংকট রয়েছে। তো আমি এই কথার সূত্র ধরে আপনারা যদি আপনাদের সঠিক জনসংখ্যার যে বিষয়গুলো এবং একটা ক্রাইটেরিয়াতে যারা পাওয়ার হকদার যদি তালিকা করেও আপনাদের পক্ষ থেকে আমাদের নির্বাহী অফিসারের মাধ্যমে যদি একটা দেন, তাহলে এই দায়িত্বে যিনি প্রজেক্ট ডিরেক্টর রয়েছে আমরা তার সঙ্গে যোগাযোগ করবো, যাতে করে ঘর এবং শিক্ষাবৃত্তি এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আপনাদের প্রাপ্তিতে সরকার পক্ষ থেকে আছে সেটা যেন আরো ব্যাপকভাবে আপনারা পেতে পারেন, সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আপনাকে। আমার বাড়ি রঘুনাথপুর। আমার নাম হরিয়ান দেবী। আমার স্বামী মারা গেছে, আমার কিছুই নাই, ঘর বাড়ি ভাঙি গেছে, আমার জায়গা আমার নাই। এটা আপনার কাছে অনুরোধ করছি, ঘর বাড়ি আমার তৈরি আপনার কি জায়গা আছে? জায়গা আছে, বাড়ির জায়গা। এখন কোথায় থাকেন? নিজের বাসায় থাকেন না মানুষের বাসায়? নিজের বাসায় ভাঙা বাড়িতে থাকি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার বাসার পাশের মানুষ আপনি, আমি সকলের সামনেই কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার বাসযোগ্য একটা ঘর আমরা নির্মাণ করে দেবো অতি সত্তর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গুলজার হোসাইন, প্রভাষক, রঘুনাথপুর কলেজ, এইদিকে আপনার পূর্ব দিকে আর কি। তা আমি আপনার কাছে সবিনয়ে দুটো জিজ্ঞাসা আর কি, একটা সার্বজনীন আর একটা একটু এলাকা ভিত্তিক। বিশেষ করে এলাকা ভিত্তিক যে জিজ্ঞাসাটা সেটা আগে বলি, যে আমাদের এলাকায় যে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে যে সেচ প্রকল্প এবং ব্যক্তি মালিকানাধীন যে অনেক সেচ প্রকল্প, এই প্রকল্পগুলোর সেচের যে ফি আমন এবং ইরি মৌসুমে এটার কোনো শৃঙ্খলা নাই। আমরা শুনি যে কোনো অঞ্চলে 800 টাকা 1200 টাকা বিঘা, কোনো অঞ্চলে 1500 টাকা, কোনো অঞ্চলে 2000, 2200, 2500 পর্যন্ত। তো এটার আসলে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে কিনা বরেন্দ্র প্রকল্পের? কারণ এখানে কিছু অঞ্চলের মানুষ হয়তো কম সেচে চাষাবাদ করতে পারতেছে, আবার কিছু অঞ্চলের মানুষ, বিশেষ করে আমাদের অঞ্চলে 2000, 2200, 2500 টাকা পর্যন্ত বিঘা পরিশোধ করতে হচ্ছে। তাতে করে তাদের উৎপাদন খরচ আরো বেড়ে যাচ্ছে। মানে জিজ্ঞাসাটা, আমি শিক্ষক যদিও, আমি কৃষকও, এবং সবার পক্ষ থেকে জিজ্ঞাসা আর কি, আশা করি উত্তর দিবেন। আর আরেকটা জিজ্ঞাসা সার্বজনীন, যে আমরা নির্বাচনী 6 এলাকার মানুষ, আমরা গভীরভাবে বিশ্বাস করি এবং বর্তমান বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে, এটা সন্দেহাতীতভাবে সত্য। কিন্তু আমরা বিগত নির্বাচনে, আপনার নির্বাচন প্রচারকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছিলাম এবং আপনার হাত উঁচিয়ে জনগণকে আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং কথা দিয়ে গেছিলেন যে এই সিপি সাদিকের হাত ধরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে দিনাজপুর 6 আসনে। আমরা ইতিমধ্যে অনেক উন্নয়ন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আরো ভালো বড় কিছু উন্নয়ন প্রত্যাশা করতে পারি কিনা আপনার হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আপনার প্রথম প্রশ্নের যেটা উত্তর সেটা হলো আমাদের সুযোগ্য নির্বাহী অফিসার আছেন সেচ কমিটির সভাপতি, আগে ছিল উপজেলা চেয়ারম্যান, যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। তো আমাদের সরকার কর্তৃক একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা মানে নির্ধারণ করা আছে। একর প্রতি কোথাও আছে 3200, বা জায়গা ভেদে বা মাটির প্রকার ভেদে সম্ভবত কোথাও আছে সেটা 2500 টাকা হয়তো এদিক। অতিরিক্ত যদি সেচের জন্য কোনো ডিপ টিউবওয়েলের মালিক বা কোনো সমিতি যদি গ্রহণ করে থাকে, আপনারা নির্বাহী অফিসার এখানে আপনার কথা শুনছেন, আপনি অভিযোগ করবেন, আমরা তার লাইসেন্স বাতিল করে দিব এবং সর্বোপরি সেখানে জনগণের হাতেই ওটাকে কিভাবে আরো সুন্দরভাবে মানে সাশ্রয় করে দেওয়া যায় এবং এলজিটি সরকারের নির্দেশনা পালন করার মতো কাকে অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়া যায় আমরা সেটার ব্যবস্থা করব। আপনারা স্পেসিফিক আগামী 2 দিনের মধ্যে বা 3 দিন বা কালকের মধ্যে আপনারা দায়ের করবেন, আমরা কোন এলাকার কোন ডিপ টিউবওয়েলের মালিক মানে বেশি অঙ্কের টাকা নিচ্ছে পানি সেচের বাবদে, আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় যেটা কথা বলেছেন যে ব্যাপক উন্নয়ন, আপনারা জানেন আমাদের এই অঞ্চলটা কৃষি প্রধান এলাকা। আপনারা হয়তো বা ব্যাপক উন্নয়ন বলতে কি দৃশ্যমান কোনো কিছু, হ্যাভি কোনো প্রকল্প, হ্যাভি কোনো ইন্ডাস্ট্রি, এই সমস্ত যদি কল্পনা করে থাকেন, এটা আসলে আমাদের এলাকার জন্য প্রয়োজন নাই। আমাদের প্রথম এবং মানে শেষ টার্গেট যেটা হলো সেটা হলো যে প্রথম টার্গেট আমাদের এই বিরামপুর, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা এই নবাবগঞ্জ, ঘোড়াঘাট, আকিমপুরের মানুষ আমাদের স্বাধীনতার পর থেকে দাবি করে আসছি 100 কিলোমিটার অতিক্রম করে আমাদের জেলার কার্যক্রম করতে হয়। আমাদের প্রথম টার্গেট হলো আল্লাহ যেন তৌফিক দান করে, মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথা আমরা জানিয়েছি, আমরা বিরামপুরকে যেন আমরা এই 6টি থানা নিয়ে যেন জেলা ঘোষণা করতে পারি, এটা আমাদের প্রধান লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য এই অঞ্চলের মধ্যে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের আশুরার বিল আপাতত। এর পরবর্তীতে আমাদের এখানে কিন্তু জানেন যে লোহার খনিও কিন্তু উদ্বোধন হয়ে উদ্ভাবন তারা করেছে এবং লোহার খনির কিছু ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। তো আমরা এই কয়েকটা সেক্টর নিয়ে কাজ করছি, বিশেষ করে হিলিপোর্টের আরো বেশি কিভাবে কার্যক্রম করা যায় সে ব্যাপারেও কাজ করছি। তা আমার মনে হয় আমাদের যদি রাস্তাগুলো পাকা হয়ে যায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই আমরা বলতে গেলে 70% আমরা গ্রহণ করতে পেরেছি। রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং মানুষের মধ্যে যদি শান্তিটা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশ এমনিতেই তত্তর করে আমাদের অঞ্চলটিতে এগিয়ে যাবে। তো আমার বিশ্বাস যে আমার এই জবাবে অন্ততপক্ষে এটুকু আশ্বস্ত হতে পেরেছেন, অন্য এলাকার মতো হ্যাভি ইন্ডাস্ট্রি বা এমন কোনো ভবন দেখে যেন শুধুমাত্র সেটাকে উন্নয়ন মনে করে না হয়। আপনাদের এখানে যে ভবন এবং আপনাদের এমপির ভক্তি, এটাও কিন্তু উন্নয়নের বিশাল একটা মাত্রা যোগ হয়েছে। আমি মনে করি যে ইনশাল্লাহ সেই ধারাবাহিকতার সময় আপনারা এসছেন এবং ইনশাল্লাহ আগামী বাংলাদেশে আমরা আরো নতুন কি কি পদক্ষেপ আপনাদের এই অঞ্চল ভিত্তিক নেওয়া যায় সে ব্যাপারে আমরা স্টাডি করছি, কাজ করছি, ইনশাল্লাহ সেটাও আমরা গ্রহণ করবো। ধন্যবাদ আপনাকে। মাইক্রোফোন দিয়ে দেন, হাত দাঁড়িয়ে আছে, সামনের দিকে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন স্বেচ্ছাসেবী। আসসালামু আলাইকুম। আমি ভাদুরিয়া দেখাচ্ছি। আমার নাম মোসাম্মদ ফাতেমা খাতুন। স্যার বাবুলিয়া হেয়ার ইন্টারন্যাশনাল থেকে কিছু বক্তব্য আছে। আমি একজন কলেজ ছাত্রী। আমার পরিবারে আছে আমার অসুস্থ মা এবং 2টা ছোট ভাই বোন। সম্মানিত সুধী, আমার বাবার অল্প আয়ে সংসারে খুবই দুঃখ কষ্টে দিন যাপন করছিলাম। সেই সাথে করোনা মহামারী আমার বাবার আয়ের শেষ আশাটুকু কেড়ে নেয়। দীর্ঘদিন কষ্টের পর জানতে পারলাম 2020 সালে ভাদুরিয়াতে চুলের কাটার কারখানা চালু হয়। আমি আমার পরিবারকে জানালাম সেখানে কাজের জন্য। তারা আমাকে অনুমতি দেয়। শুরুতে সকল কাজ শিখতে হয়। এই কোম্পানির কাজ শেখানোর পাশাপাশি 3000 টাকা বেতন দেয়। পরিবর্তে কাজ শেখার পর প্রোডাকশনের কাজে নিয়োজিত হলে আমার বেতন মাসে 6000 উত্তোলন করতে পারি। পরিবারের ক্রমান্বয়ের কাজে ভালোভাবে সম্পন্ন করার জন্য বেতন উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হই। আমি এখন 15 থেকে 18,000 টাকা পর্যন্ত বেতন তুলতে পারি। কোম্পানি ক্যাবের সাইজ ও আকার ভেদে সঠিক মূল্য প্রদান করে। আজ আমি পড়াশোনার পাশাপাশি আমার পরিবারের মুখে হাসি ফুটাতে পেরেছি। তাই আমরা ইতিমধ্যে কিন্তু চুলের কারখানার ব্যাপারে দুজনের সাথে কথা বলেছি।
আপনার প্রশ্ন যদি থাকে বা আপনার কোনো কষ্ট থাকে আপনি বলতে পারেন। স্যার আমার এখানে একটা কথা আছে, এই কোম্পানিতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। যেমন এই কোম্পানিতে কাজ করতে গেলে আমাদের অন্যান্য কোম্পানি থেকে অনেক সুবিধা দিচ্ছে, যেমন এসি, ফ্যান, জেনারেটর, অনেক সুবিধা পাচ্ছি। তাই আমি চাচ্ছি না যে অনেক অন্যান্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শুনতেছি, তাই এই আমাদের কারখানাটা যেন থাকে। আচ্ছা, ইতিমধ্যে আমি এই প্রশ্নের জবাব দিয়েছি, ধন্যবাদ আপনাকে। এই ক্যাব ফ্যাক্টরি আপনাদের এখানে যেন থাকে, আমরা সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। এটা নিয়ে আপনাদের শঙ্কিত হবার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। বলেন বলেন, এই মাইক্রোফোনটা ওইখানে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম, আমার বাসা চুয়াডাঙ্গা। আমি দীর্ঘ 9 বছর ধরে নবাবগঞ্জ ইউনিয়নের চুলের ক্যাব কারখানার ব্যবসার সাথে জড়িয়ে আছি। আমার বর্তমান শ্রমিকের সংখ্যা 6000 প্লাস। আমার কোম্পানি নবাবগঞ্জ থেকে সরাসরি মাল চায়নায় এক্সপোর্ট করে। এখন এই কারখানায় আমি প্রতি মাসে টার্নওভার ওয়ার্কারের বেতন 3 কোটি টাকা পার মান্থ পেমেন্ট করি। আমার মনে হয় আমরা আপনার সার্বিক সহযোগিতা পেলে আরো অনেক দূর এগাতে পারি। আপনাদের কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা আছে অনেক, অসুবিধার কথা বলেন। অনেক ছোটখাটো ঢাকা থেকে পাঠিয়েছি, সেখানে আমার কোম্পানির মানে ক্ষতি করার, এটা একটা চাইনিজ পরিকল্পনা। কি পরিমাণ ক্ষতি, মানে কি ধরনের ক্ষতি এটা বলেন। ও আমরা যখন পরিবেশ মেনটেন করে কাজ করছি, বড় বড় সেটা তো এসি দিয়ে, ফ্যান দিয়ে ওয়ার্কারকে ভালো পরিবেশ করে দিয়ে কারখানা চালু করেছি। এমনকি অন্য কোম্পানি বাসায় একটা ক্যাব দিয়ে তাকে ছেড়ে দিল 10 টাকা বেশি দিয়ে, কিন্তু আমাদের অনেক অনেক বেশি, প্রতিদিন পার 30,000 টাকা পেট্রোল কেনার লাগে, অনেক কস্ট। সেগুলো তাদের নেই, তারা 10 টাকা বেশি দিলেও তাদের দিকে মহিলারা ঝোঁকে, কিন্তু আমাদের অনেক সমস্যা। এর দিকে আপনাকে সুদৃষ্টি কামনা করছি। আমি আপনার কথা বুঝতে পেরেছি। ইতিমধ্যে আপনার একজন ওয়ার্কার আপনাদের অনেক সুনাম করছে যে আপনি 3,000 থেকে শুরু হয়েছিল, এখন মাঝখানে 6,000, পরে 18,000 টাকা পর্যন্ত বেতন গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের সঙ্গে মিটিং ঢাকায় করেছিলাম এবং আমি আপনাদেরকে আহ্বান করেছিলাম যে আমার দরিদ্র অঞ্চলের মায়েদের জন্য যেন আপনারা এই ধরনের কর্মকাণ্ড চালু রাখেন। এখানে আপনার বক্তব্য শুনেছে আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, নির্বাহী কর্মকর্তাও আছে। আপনারা অতি সত্বর একটা লিখিত দিবেন তাদের কাছে, যারা যত্রতত্র ভাবে বিভিন্ন ভাবে এই প্রোডাক্ট গুলোকে খারাপ করার উদ্দেশ্যে, ব্যবসা নষ্ট করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য ট্রেড লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করছেন, আপনারা এটা থানাতে জমা দিলেই ইনশাল্লাহ তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং ব্যবসার পরিবেশ যাতে সুন্দর সুষ্ঠু থাকে। আমরা সকলে আপনাদের সঙ্গে আছি, সরকারের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী পক্ষ মানে বাহিনীর পক্ষ থেকে এবং লোকাল মাঠ প্রশাসনের পক্ষ থেকে। আপনারা যাতে শান্তিতে সাবলীল ভাবে এই ব্যবসা করতে পারেন, আমরা সেই পরিবেশ ধরে রাখবো, ইনশাল্লাহ সহযোগিতা করবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি গণমাধ্যম প্রতিনিধি, আইটিভি প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক বিরামপুর প্রেস ক্লাব। আজকে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি। আসলে আজকের এই প্রশ্ন উত্তর পর্বটি আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। আমি মনে করি জনতার সাথে কথোপকথনের মাধ্যমে বর্তমান বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা যেটা ধাবিত রয়েছে, চলমান রয়েছে, এর মধ্যে কম বেশি ত্রুটি থাকতে পারে, সেটি আলোচনার মাধ্যমেই সমাধানে আসবে। তো এখানে আমি আরেকটি বিষয় প্রশ্ন করতে চাই যে আমরা যারা সাংবাদিকতা করি, আপনার এই 6 আসনের 4টি উপজেলায় আমরা বহু সাংবাদিক রয়েছি এবং আপনার যে কোনো প্রোগ্রামে এবং এই বর্তমান সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রার যেসব কার্যক্রম আমরা চেষ্টা করি সেসব কিছু আমাদের নিজ নিজ মিডিয়াতে তুলে ধরার জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে একটু দাবি রাখছি এই 4 উপজেলায় এই উন্নয়নের অগ্রযাত্রাকে যাতে করে আমরা আরো বেশি বেশি করে এই গোটা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি, এর জন্য আপনার নিকট আমি সহযোগিতা কামনা করছি। এবং সাংবাদিকদের বিষয়ে কি ধরনের সহযোগিতা আমরা খোলামেলা বলেন, আপনার
যে কোনো প্রোগ্রামে আমাদেরকে বলা বা আমাদেরকে ডেকে নেওয়া বা তথ্য উপাত্ত ক্লিয়ারভাবে দেওয়া, এসব কিছু দিলেই আমরা এই উন্নয়ন অগ্রযাত্রার যে বিষয়টা আছে সেটা আমরা দ্রুত তুলে ধরতে পারবো। আর বিষয়টা হচ্ছে, তাছাড়াও আমাদের সাংবাদিকতার জীবনে আমরা যারা চলাফেরা করি বা আপনার প্রোগ্রামে আসি, এদের বিষয়টা আপনি মানে জনগণের বিষয় যেভাবে আপনি দেখছেন, সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিক গোষ্ঠী যেটা আমরা আছি, আমাদের বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা এটা আমি জানতে চাই। তো আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই, সেটি হচ্ছে এই বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিশ্রুতি ছিল যে গৃহহীন মানে বাংলাদেশে থাকবে না, সেটি বাস্তবায়ন করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো মোটামুটি যে গৃহহীনদের ঘর হয়েছে বা ত্রুটি বিচ্যুতি রয়েছে, তো আমি এখানে আরেকটি প্রশ্ন আমার, যে বর্তমানে একটি কাজ চলমান রয়েছে, এই দেশকে যারা স্বাধীন করেছিল, এই বাংলার বীর মুক্তিযোদ্ধা যেনারা এই দেশটাকে স্বাধীন করেছে অস্ত্রের মুখে থেকে, তাদের জন্য ঘরের কিছু বরাদ্দ এসেছে। তো আমি চাইবো অন্তত পক্ষে সেই সব বীর সেনাদের এই বাড়ি বা বীর নিবাস নির্মাণে আপনি একটু খেয়াল রাখবেন, যাতে করে তারা ভালো বাড়ি পায়, এটাতে কোনো দুর্নীতি না হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। যার কারণে একটু শর্টে নিলাম। 10 মিলে করি কাজ, হারে যেতে নাই লাজ। আপনারা জানেন প্রত্যেকটা এলাকার সাংবাদিকদের একাধিক আপনাদের গ্রুপিং আছে। আমি কিন্তু আপনাদের সকলের প্রিয় পাত্র হয়ে থাকতে চাই। তারপরেও আমার কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যারাই যখন যেভাবে এসছেন, আমি কিন্তু আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি শুধু এইটুকু আশ্বস্ত করতে চাই, মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের জন্য তাদের দশা অনেকের আমার দৃষ্টিগোচর হয়। তারা যত সুন্দর সুষ্ঠুভাবে সাবলীনভাবে দেশের তথা আমাদের মানে বর্তমান সিচুয়েশনের চিত্রগুলো তুলে ধরতে পারে, এই বিষয়ে যতটুকু সহযোগিতা দরকার উপজেলা ভিত্তিক আমি অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। এবং সেই সঙ্গে আমি আহ্বান করব আপনারা সকলে মিলে যেন মিলেমিশে কাজ করতে পারেন। কারণ কোনো একটা প্রেস ক্লাবে কোনো কিছু দিলাম, পরের দিনে কিন্তু আর এক প্রেস ক্লাব এসে বলে যে ওইটা তো অরিজিনাল না, আমরা অরিজিনাল, এটা হলো। এই যে ব্যাপারটা, আমি আসলে কাকে অরিজিনাল ভাববো আর কাকে পর ভাববো, এটা তো আসলে আমার এই ইয়াটা আমার হাতে নাই, এই ক্ষমতাটা আমার কাছে নাই। সাংবাদিক বলতে আমার কাছে সাংবাদিক, এবং সে ক্ষুদ্র পত্রিকার হোক বা সে জাতীয় পত্রিকার হোক, আমি তাকে সমানভাবে মূল্যায়ন করি। আশা করছি যাদের আপনাদের অনেক সমস্যায় আপনারা জর্জরিত, বিশেষ করে আমি জানি যে সংবাদ সংগ্রহের জন্য আপনারা যে যাতায়াত করেন সেই মানে পরিমাণ আপনাদের সচ্ছলতা অনেকের নাই, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা, বাঙালির কষ্ট, এলাকার কষ্ট আপনারা তুলে ধরবার চেষ্টা করেন। এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে অতি সত্বর আপনাদের প্রত্যেক উপজেলা ইনশাআল্লাহ সাংবাদিকদের জন্য একটা উদ্যোগ অবশ্যই নিব, যাতে করে আপনারা আরো স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। ধন্যবাদ। আমি একজন যুবলীগের সভাপতি 4 নম্বর ওয়ার্ডে এবং ধান শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমি বলতে চাই যে বিএনপিরা বলছে আপনারা নাকি তাদের সকল কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করতেছেন। তো এতে করে গণতন্ত্রের তো মান উন্নত হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। খুব চমৎকার। যদিও বা আপনি মাঠ পর্যায়ের একজন কর্মী, তারপরে আপনার মনে যে এত সুন্দর একটা প্রশ্ন এসছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি তো এমন কোনো কথা নাই যে কথা বলা বাকি রেখেছে আমাদের প্রতি। ওরা বলেছে আমরা তাদের বাকরুদ্ধ করেছি, ওরা বলেছে আমরা তাদের গণতন্ত্র মানে কি, তারা যে গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করবে সেটাকে আমরা বাধাগ্রস্ত করেছি। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায়, বাংলাদেশের নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছে, এমন কোন রাজনৈতিক সমাবেশ আপনারা দেখাতে পারবেন না যদি জ্বালাও পোড়াও না হয়, ভাঙচুর না হয়, রাষ্ট্রের সম্পদ যদি ক্ষতিগ্রস্ত না হয়, জনগণের সম্পদ যদি ক্ষতিগ্রস্ত না হয়, লুণ্ঠিত না হয়, তাহলে অবশ্যই কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসবে না। বিএনপির এখন মাঠে নামলেই দেখা যায় তারা কিন্তু ব্যানার ফেস্টুনের চেয়ে লাঠি এবং তারা ধারালো অস্ত্র নিয়ে নামতে কিন্তু তারা বেশি পছন্দ করে, যেহেতু তাদের জন্মটাই হয়েছে বন্দুকের ব্যারেল দিয়ে, পেছনের দরজা দিয়ে। ওরা গণতন্ত্রকে বাধাগ্রস্তের কথা বলে, অথবা
মান ক্ষুণ্ণের কথা বলে। 1975 15ই আগস্ট, এই 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারকে হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা কলঙ্কিত অধ্যায় রচিত করেছিল ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে। এই ইতিহাস আজকে আপনাদের সকলের জানা। এই কথাগুলো অনেকে মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন এমপি হিসেবে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে একটা রাজনৈতিক উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা এই কথা বলি। আমরা কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্যকে সফল করার কথা বলি না। যে মানুষের কণ্ঠস্বরের জন্য, যে মানুষের একটি প্রতিবাদী কণ্ঠস্বরের 18 মিনিটের বক্তৃতার জন্য সমগ্র বাংলাদেশের 7 কোটি মানুষ এক কাতারে এসে খালি হাতে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল, সেই মানুষটিকে সপরিবারে হত্যার পর তার বিচার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানেই ক্ষান্ত হন নাই। তারা করেছেন কি, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দেশের সম্মানজনক অবস্থায় তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। তারা গণতন্ত্রের কথা বলে। 2004 সালের 21শে আগস্ট আমাদের প্রিয় নেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সেদিন মিটিং করছিল। আপনারা সকলে জানেন সেখানে দফায় দফায় গ্রেনেড চার্জ করা হয়েছে। আইবি রহমান সহ 24 জন মানুষকে নৃশংসভাবে হত্যার পর হসপিটালে তাদেরকে চিকিৎসা সেবা দিতে দেওয়া হয় নাই। মানুষ যাদের প্রাণ বেঁচে ছিল তাদেরকেও বিভিন্নভাবে গাড়িতে তুলে কিন্তু হেনস্থা করা হয়েছে, হসপিটালে পৌঁছাতে দেওয়া হয়নি। যত্রতত্র ভাবে যার যেমন করে এখনো অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে আসে। একের পর এক এই সমস্ত রাজনৈতিক বিশ্বচিত্র বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটাকে কলঙ্কিত করে আজকে তাদের মুখ থেকে আমাদের শুনতে হবে গণতন্ত্রের পুণ্যের কথা। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে বাঙালির সন্তান হিসেবে আমার সত্যিকার অর্থে লজ্জা হয় যে আমার বঙ্গবন্ধুর খুনি আজ পর্যন্ত বাংলার বিপক্ষে আমাদের প্রতিপক্ষ হয়ে রাজনৈতিক অঙ্গনে মাঠ দখল করে আছে। এবং বাঙালির সন্তান হিসেবে আমার লজ্জা হয় সেই জামাত, শিবির, আলবদর যারা আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম পাকিস্তানের কাছে তুলে দিয়েছে, তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে চায়। আমার কথাতে নিশ্চয়ই আপনি এতটুকু আশ্বস্ত হতে পেরেছেন যে গণতন্ত্রের কার মাধ্যমে, কিসের মাধ্যমে। ওরা ভোট চুরির কথা বলে, 96-এর 15ই ফেব্রুয়ারির কথা আপনারা ভুলে যান নাই। সেখানে কত পার্সেন্ট মানুষ, এখানে তো ভোটে হয় নাই, তারপরে প্রধানমন্ত্রী ঘোষণা করে তো তাকে 3 বার না 4 বারের প্রধানমন্ত্রী বলে। আমি সংসদে একটা কথা বলেছিলাম, আজকে সে কথা পুনরাবৃত্তি করছি। একটা ভোট সেন্টারে মানুষ থাকে, যদি ভোটার থাকে 1000-1200, সেখানে মানুষ থাকে কমপক্ষে 4-5 হাজার। একজন পুলিশ কর্মকর্তা, একজন হয়তো বা এসআই থাকে, তার নেতৃত্বে কিন্তু 10-12 জন পুলিশ থাকে, আনসার ভিডিবি এরা থাকে। আর সেই পুরো সেন্টারটাকে কিন্তু পাহারা দেয় এই 3 থেকে 4 হাজার জনগণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ওরা নির্বাচন দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে, 10টা নাই ব্যস্ত ওরা নির্বাচন বয়কট করেছে। জনগণ যদি চাইতো ওই 10 জন পুলিশ কি সেই সেন্টার রক্ষা করতে পারত? জনগণ যদি চায় আমরা কি ক্ষমতায় থাকতে পারবো? এটা সামান্য একটা উদাহরণ আপনাদের কাছে বললাম। ওরা আমাদেরকে বিভিন্ন ভাবে কিন্তু কটাক্ষ করে, বিভিন্ন কথাবার্তা বলতে চায়। গণতন্ত্র নয়, স্বাধীনতা যে নেতৃত্বের মাধ্যমে এই দেশে এসেছে তার কন্যার হাতে বাংলাদেশ। এবং গণতন্ত্র তথা বাঙালির সম্মান, শান্তি, সমৃদ্ধি সবকিছু জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই অক্ষুণ্ণ থাকে এবং সকল ধর্ম, বর্ণের, সকল দলের মানুষ নিরাপদে থাকে। বিএনপির সময় আমি তো এমপির ছেলে ছিলাম, বয়স ছিল না, কিন্তু এলাকাতে থাকতে পারিনি। অহেতুক মামলা দিয়ে ক্লিন হার্ট অপারেশনে আমার বাড়ির মানুষ থেকে শুরু করে অসংখ্য মানুষকে যেভাবে অত্যাচার করা হয়েছে সে চিত্র তো আপনারা অনেকেই হয়তো বা জানেন, অনেকে জানেন না। ধন্যবাদ আপনাকে এই কোশ্চেন করার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী। আমার প্রশ্ন হলো আলিফুল ইসলাম। একজন বলেন প্লিজ। আমি মোহাম্মদ আলিফুল ইসলাম, একজন বন্ধ রাখেন, একজন বলেন। স্বেচ্ছাসেবী, 9 নম্বর কুলদা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর এবং আমি কুলদাহ মহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য হয়ে প্রায় 4 বছর থেকে ইউনিয়ন সভাপতি
সভাপতি নেতৃত্বে আমি আছি, জনগণকে কথা বলেছি যে আমরা থাকাকালীন যেন এই বিল্ডিংটা যেন হয়, একাডেমি বিল্ডিংটা। আমি আনাসে টানাসে নবাবগঞ্জ, হাতিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর সব জায়গায় ঘুরে ফিরে দেখেছি। সব জায়গায় আমার এমপি মহোদয় বিল্ডিং দিয়েছে। মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিল্ডিংকে সুদৃষ্টি দেখার জন্য অনুরোধ করতেছি, একটু সুদৃষ্টিতে দেখবেন, আমরা যেন এই বিল্ডিংটা করে বের হয়ে যেতে পারি। ধন্যবাদ। তোরা আমার বাড়ির মানুষ, ইতিমধ্যে 3 জন তোরা প্রশ্ন করছেন, তোরা বাড়ির মানুষ করলে মানুষ করে আমার কথা শিখিয়ে দিচ্ছে এমপি সাহেব। ঠিক আছে, তোরা এত ঘন ঘন প্রশ্ন করছেন কেন? এমপিও তোমার বাড়ির, ক্ষমতাও তোমার বাড়ির, বিল্ডিংও সবার আগে, তাহলে ঘোড়াঘাটের মানুষ ভোট দিবে কেন করে? আমরা একটু কষ্টে থাকি, ক্ষমতাটা ইউটিলাইজ করতেছি, কিন্তু আমাদের যে সমস্ত বিভাজন, উন্নয়নের যে বিভাজন, মানুষ যেন বলতে না পারে যে এমপির ইউনিয়ন, এমপির বাড়ি, এমপির এলাকাকে আগে সজ্জিত করেছে আর আমরা বঞ্চিত হয়েছি। ওই স্কুলের তালিকাও রয়েছে এবং আমার সময় ইনশাল্লাহ আশা করছি আমার মাধ্যমেই জাতির জনকের কন্যার সহযোগিতায় আপনাদের ওখানে ভবন করে দেবো আমরা। ধন্যবাদ আপনাকে। আরেকজন কি জানি বলছিলেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী। আমার প্রশ্নটা হলো এই যে আমাদের জন্ম নিবন্ধন কার্ড করতে সরকারি ফি থেকে অধিক ফি নেওয়া হয় এবং অনেক সময় লাগে এই কার্ডটি আমাদের হাতে এটা আসতে। কোন ইউনিয়নে? এটা কোন ইউনিয়নে? আমাদের গোলাপগঞ্জ ইউনিয়ন। আচ্ছা, গোলাপগঞ্জ ইউনিয়নের এখানে চেয়ারম্যান যদি থেকে থাকেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ইতিমধ্যে সরকার কর্তৃক একটা নির্ধারিত ফি একটা কিন্তু আছে। অনেক জায়গাতে আমাদের ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয় তারা কিন্তু ঘোষণা করেছেন যে জন্ম নিবন্ধনের কোনো ফি জমা দিতে হবে না। আমি আশা করব আমাদের রাজু ভাই বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এই বিষয়টা দৃষ্টিগোচর করবেন এবং এই বিষয়টাকে অতি সত্বর এটার একটা সুরাহা করে দিবেন, যাতে করে সরকারি যেটা ফি নির্ধারণ করা আছে তার বাইরে যেন অতিরিক্ত টাকা না নেওয়া হয়। এরপরেও যদি কোনো হ্যারাসমেন্ট হয়ে থাকে আপনারা আমার কাছে আসবেন, আমি এটার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা অনেক প্রশ্ন নিয়ে সামনে একদম আমরা 1-2 জন করে শেষ করে যাই।